ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে গঠিত হয়েছে। জন আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে দেশে প্রয়োজনীয় সংস্কারে কাজ করবেন তারা। এই মুহূর্তে এই সরকারের প্রতি দেশের সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশার প্রতিফলন কতটুকু হবে, সংস্কারের সুফল জনগণ কতটুকু পাবে, সেসব নিয়ে আলাপ করতে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন বিশেষ অতিথি। দর্শক, CSRM জনতন্ত্র গণতন্ত্রে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রথমেই আপনার কাছে যেই প্রশ্নটি, সেটি হচ্ছে একদম ভিন্ন প্রেক্ষাপটে ছাত্র জনতার আন্দোলন পরবর্তী সময়ে আপনি সাংবাদিকতা থেকে প্রেস সচিবের দায়িত্বটি গ্রহণ করেছেন। কেমন লাগছে আপনার এবং চ্যালেঞ্জ কোনটিতে বেশি? না, এটা তো অবশ্যই, এটা খুবই চ্যালেঞ্জিং একটা টাইম। স্যার প্রফেসর ইউনূস বলেন যে এটা বাংলাদেশের জন্য খুব একটা মস্ত বড় সুযোগ, যে বাংলাদেশ যেটা ছাত্র জনতা চাচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রটা মেরামত হোক। তো এই মেরামতের যারা কাণ্ডারি তাদের পাশে থাকার তো একটা চ্যালেঞ্জ তো আছেই। প্রতিদিন আমরা দেখছি যে ফ্যাসিনেটিং কাজ হচ্ছে, রিফর্মের কথা হচ্ছে, রিফর্ম কিছু কিছু হচ্ছেও। তো এই জিনিসটা তো হঠাৎ করে আসে না। একটা 91-90 সালের গণ অভ্যুত্থানের পরে এসছিল কিছুটা, বাট এখন তো আরও অনেক বড় পরিসর। তখনকার যে ইকোনমি আর এখন ইকোনমিতে এক না। তখন হয়তো বা 9-10 কোটি ছিল, এখন 18 কোটির বাংলাদেশ। এই যে এত বড়, এবং সবচেয়ে বড় কি, জনগণের মূল আকাঙ্ক্ষা হচ্ছে যে বাংলাদেশকে একটা মানে খুবই লাস্টিং একটা ডেমোক্রেসি যাতে এই গভর্নমেন্ট উপহার দিতে পারে, যে একটা ডেমোক্রেটিক সিস্টেম যেখানে তার ভোটটা কেউ চুরি করবে না, তার অ্যাসপিরেশনগুলো রিফ্লেক্টেড হবে, এবং সে রিয়ালি যেন ফিল করতে পারে সে এই গভর্নমেন্টে সে একজন অংশীজন, এটা তারই গভর্নমেন্ট। এই যে একটা ব্যবস্থা তৈরি করা, এই যে তৈরি করা, বা তাকে তার সিভিল লিবার্টিসগুলো কেউ রব করতে পারে, নিয়ে যেতে পারবে না, এটি যে কাজ হচ্ছে, এই কাজের সাথে আমি দেখছি যে কাজগুলো হচ্ছে অনেক, মানে আপনি কল্পনা করতে পারবেন না যে প্রফেসর ইউনূস কতটা কর্মঠ একটা লোক। সারাদিন তার যে প্রতিদিন যে মানুষের মিশছেন, কথা বলতেছেন, অ্যাডভাইজাররা আসতেছেন, উনি দিক নির্দেশনা দিচ্ছেন, অনেকের থেকে জানছেন যে কোথায় কি হচ্ছে। এটা আমি তো মনে করি মানে এটা ফ্যাসিনেটিং। আমরা মানে সংবাদ কভার করতে গিয়ে রাষ্ট্রীয় তীর্থভূমি যমুনায় যেদিন বিশেষ করে অনেকগুলো মানুষ মানে দলের সাথে, রাজনৈতিক দলের সাথে বা ব্যবসায়ীদের সাথে যখন আমরা সংলাপগুলো দেখি আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু আমরা বলছিলাম যে উনি কি ক্লান্ত হন না সকাল থেকে রাত পর্যন্ত? জুলাই আগস্ট আন্দোলন নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই, যে সেই সময় দেশের গণমাধ্যমগুলো তাদের ভূমিকা রাখতে পারেনি, আবার ইন্টারনেট বন্ধ ছিল। সে সময় আপনার একটা খুবই বলা চলে যে গণমাধ্যমের যে ভূমিকাটি রাখার কথা সেটি আপনি রেখেছিলেন, এবং গণমাধ্যম কর্মীদেরকে আপনি আপনার অফিস খুলে দিয়েছিলেন। সেই গল্পটি একটু আমরা শুনতে চাই। জুলাই যখন ওরা 17 তারিখে ইন্টারনেট যখন শাটডাউন হলো, তখন আমরা যেটা করেছি এপির তরফ থেকে, আমরা ঠিক 18 তারিখ সকালের মধ্যে আমরা ইন্টারনেট পেয়ে গেছি একটা ব্যাক চ্যানেলে, এবং খুবই ভালো ইন্টারনেট, এমন না যে এটা খুব মিরমিরে মানে যাচ্ছে, খুব স্লো, এটা না, খুবই স্ট্রং একটা পাওয়ারফুল একটা ইন্টারনেট কানেকশন আমরা পেয়েছিলাম। ফলে আমরা প্রথম দিন রিপোর্ট করছি, তো এটা জানাজানি হয়ে গেল যে এএফপি রিপোর্ট করছে, অন্যান্যরা কেউ রিপোর্ট করতে পারতেছে না, বা হয়তো বা ফোনে রিপোর্ট পাঠাচ্ছে, তো ছবিগুলো তো পাঠানো যায় না, বা আপনি ভিডিও তো পাঠানো, সেই জন্য ইউ নিড স্ট্রং ইন্টারনেট। হ্যাঁ, তো যেটা হয়েছে যে ওরা মানে ইভেনচুয়ালি সবাই জেনে গেল যে এএফপির ইন্টারনেট আছে। তো আমাদেরকে রয়টার আসলো, রয়টার অ্যাপ্রোচ করলো, এপি অ্যাপ্রোচ করলো, আল জাজিরা অ্যাপ্রোচ করলো, মেট্রো অ্যাপ্রোচ করলো, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, সবাই আসতেছে। কারণ আমরা সব একটা সময় এমন গেছে যে আমরা রেশন করে দিচ্ছি, দেখা যাচ্ছে আমাদের 5 জনের অফিস 40 জন এসে কাজ করতেছে। সবাইকে আমরা বলছি যে আপনারা পাঠান, রিপোর্ট পাঠান, বাট ডন অকুপাই আওয়ার কম্পিউটার ফর মোর দেন 10 মিনিটস। মানে আরেকজন তো দাঁড়িয়ে আছে, সেও তো রিপোর্ট পাঠাতে। অনেক আছে ফ্রিল্যান্সার, ছবি পাঠাচ্ছেন, হাজার হাজার ছবি আমাদের এখান থেকে আছে। যে বাংলাদেশে ওর পরে 5-6-7 দিন যে ইন্টারনেট ছিল না, তখন যে রিপোর্ট বা যা ছবি যেটা বিদেশে যেগুলো গেছে সবই এএফপির এখান থেকে গেছে। আমরা কোনো চাপ এসেছিল, তা তো যতদিন ছিল জানাজানি হচ্ছে যে এখান থেকে অনেক কিছু হচ্ছে, কিন্তু আমরা জানি জার্নালিজম তো ক্রাইম না, আমরা জার্নালিজম করছি।
রিপোর্ট পাঠাচ্ছি, আপনি ছেলেদেরকে গুলি করে মারছে, আমরা এটা রিপোর্ট করব না? তো সবাই একই উদ্দেশ্য, জার্নালিজম করছি, মিথ্যা সংবাদ তো দিচ্ছি না, সত্য সংবাদ আমরা পাঠাচ্ছি। মূলধারার টেলিভিশনগুলোকে শাস্তিমূলক অনেকক্ষণ বন্ধ করে রাখা হয়েছিল, সেক্ষেত্রে আপনার কাছে কি কোনো ফোন টোন? আমাদের কাছে ফোন নাই, তবে আমি যেটা শুনেছি তৎকালীন যে ইনফরমেশন মিনিস্টার মোহাম্মদ আলী আরাফাত, উনি আমার কিছু ফ্রেন্ড, যেমন আল জাজিরার কাছে আমার নামে বিচার দিয়েছেন। তারপরে আমার খুব একজন ভালো বন্ধু বিবিসিতে আছেন, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে লন্ডনে, তার কাছে আমার নামে বিচার দিয়েছেন। গার্ডিয়ানে যে ছেলেটা কাজ করে, সে আমাদের এখান থেকে, তার কাছে আমার বিচার দিয়েছেন। এটা আমরা শুনতেছি যে আমার নামে বিচার দিচ্ছেন। এবং একটা ছেলেকে, সাইদ খান নামে এক রিপোর্টারকে ওরা ডিটেনও করেছিল, করার পর ওকে যখন রিমান্ডে নেয় তখন ওকে বলে আমার ব্যাপারে জিজ্ঞেস করতেছে আমরা কি করছি। আমার কাছে এই খবরগুলো আসতেছে, কিন্তু কথা হচ্ছে যে জার্নালিজম করবো আমরা। এটা 15 বছর, আমি 20 বছর এপিতে ছিলাম, 12 বছর এটার আমি 13 বছর ব্যুরো চিফ ছিলাম, আমরা জার্নালিজম করেছি। সত্য খুবই পাওয়ারফুল একটা জিনিস, আপনি যদি সত্যটা দেন, সেটা একজন ডিকটেটরও এই সত্যটাকে কিন্তু মানে কন্টেস্ট করতে তার জন্য টাফ হয়। আমরা সত্য কথা বলেছি। ওরা বলতে চাচ্ছে যে স্টুডেন্টরা দুর্বৃত্ত, স্টুডেন্টরা সন্ত্রাসী, আমরা এটা শুনি নাই, আমরা শুনবো না। স্টুডেন্ট একটা মহৎ আন্দোলন করছে। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা কয়টা হয়েছে, বা ওয়ার্ল্ডের ইতিহাসে এরকম ঘটনা কয়টা হয়েছে? গত 100 বছরে এরকম ঘটনা ঘটে না। আমরা এই সত্যগুলো সারা পৃথিবীতে, এবং এখনো আমরা অনেক ইন্টারনেট বন্ধকালীন সময় যে ঘটনাগুলো ঘটেছে, যে গণহত্যাগুলো ঘটেছে, সেই ভিডিওগুলো কিন্তু এখন বের হচ্ছে। আমরা ওই সময় যেগুলো এসছে, যারা আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে যে আমরা বিদেশে পাঠাবো, আমরা কাউকে না করিনি। যে আসছে তাকে বলেছি যে পাঠান। এই যে ওই সময় কেউ দেশের থেকে ইন্টারনেট বন্ধ, সবগুলো কিছু বন্ধ করে দেওয়ার চেষ্টা করলো, তারপরেও যে একটা পথ খুলে গেল এবং আপনারা সবাই মিলে পাঠালেন, সেটার এই যে গণমাধ্যম এই ভূমিকাটি রাখলো, সেটার ফিডব্যাকটা আসলে কি, সেটি যদি একটু। আমার অফিস খুব হ্যাপি আমার উপরে। তারপরে তারা জানতো যে এটা আমার জন্য মানে সিকিউরিটি ওয়াইজ এটা খুবই একটা চ্যালেঞ্জিং কাজ ছিল, তো তারা খুবই হ্যাপি। উই আর প্রাউড আমরা যা করেছি। আমি মনে করি যে আমার মানে সাংবাদিক জীবনের এটা একটা খুবই প্রাউডেস্ট একটা মোমেন্ট ছিল। আমি খুব হ্যাপি। আর আমি সবাইকে বলি, ইতিহাসের একটা অংশ হয়ে গেলেন আপনি। মেবি, বাট ইতিহাস আমরা তো কলম নিয়ে লিখি বা ছবি পাঠাই, ইতিহাস তো করলো স্টুডেন্টরা, জনতা, ঠিক না? তাদের কথাটা আমরা লিখেছি, তাদের সত্য কথাটা লিখেছি। এবং অনেক সময় ভয়ও পেতে হয়েছে, যেন আমি ডেথ টোল দিচ্ছি। আমার অনেক সময় দেখা যাচ্ছে যে আমি হাসপাতালগুলোকে ফোন করে আমি ডেথ টোল যেটা পাচ্ছি প্রথম আলোকে ক্রস করতেছে। আমার ভয় হচ্ছে যে আমার যদি প্রথম আলোর থেকে বেশি হয়ে যায় তাহলে প্রেশারটা আমার উপরে পড়বে। আমি প্রথম আলোর সময় আমি কিছু ডেথ টোলের ক্ষেত্রে আমি একটু স্লো হচ্ছি, আপডেট করছি ঠিকই, কিন্তু একটু স্লোলি আপডেট করছি যাতে আমাকে টার্গেট না করে। এগুলো আমাদের করতে হয়েছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেই সত্যটা জানানো কথা বিদেশের কাছে, পুরো বিশ্ববাসীর কাছে, সেটা আমরা জানাতে পেরেছি যে এখানে একটা বড় রকমের একটা ম্যাস মার্ডার হয়েছে। মত প্রকাশের স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান তলানিতে, তো এটা নিয়ে আসলে আপনার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের ভাবনা কি? এটা নিয়ে আমাদের ভাবনা একই। আমাদের প্রফেসর ইউনূস ফ্রিডম, মিডিয়া ফ্রিডমে বিশ্বাসী, খুবই ভালোভাবে বিশ্বাসী। উনি সবাইকে, আজকেও উনি এডিটরদের সাথে বলেছিলেন, উনি বলছেন আপনার সব কিছু দিয়ে লেখেন। উনি ভাইব্রেন্ট মিডিয়াতে বিশ্বাসী। উনি মনে করেন যে ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ প্রেস হচ্ছে নন নেগোশিয়েবল, এটা নিয়ে কোনো নেগোসিয়েশন হবে না। এটা একদম সবাই এই জায়গাটায় সবাই স্টিক যাতে করে, সবাই রিপোর্ট করে। এবং আমার যদি দুর্বলতা থাকে বা আমাদের দুর্বল, আপনারা এটা নিয়েও লেখেন যে আমি দুর্বল, এই জায়গায় আমি আমার এখানে শর্টকামিং আছে, হ্যাঁ। আর কোনো ধরনের কোনো প্রেশার নেই, আপনারা যে যা রিপোর্ট করবেন, রেসপন্সিবল জার্নালিজম করেন, আমরা সবাই আপনার সাথে আছি। কোথা থেকে ফোন আসবে না, আগে তো আমরা শুনেছি যে ডিজিএফআই থেকে ফোন আসতেছে এই রিপোর্টটা করা যাবে না, বা এই লোকটার ব্যাপারে তাদের সমস্যা আছে, তাকে বলে ওকে সরিয়ে দেন। এগুলো কিছু আমার মনে হয় না, এই ধরনের কোনো কিছু। আমি বলতে পারি এরা মিডিয়া ফ্রিডমের একদম অ্যাবসুলুট মিডিয়া ফ্রিডমে বিশ্বাসী। কালাকানুন কিছু আছে, সেটা নিয়েও কাজ হচ্ছে, সেটা নিয়ে
মাননীয় তথ্যমন্ত্রী তথ্য অ্যাডভাইজার বলেছেন যে মিডিয়া কমিশন হওয়ার কথা এটা বলেছেন, তো এগুলো নিয়ে কাজ হবে। প্রফেসর ইউনূস তার জাতির উদ্দেশ্যে ভাষণেও কিছুটা আলোকপাত করেছেন। তো এগুলো বাংলাদেশ যাতে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি, তার মধ্যে পত্রিকা বলেন, টিভি বলেন, নিউজ ওয়েবসাইট বলেন, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, ফ্লারিশ করতে পারে, ভালো একটা মিডিয়া ইন্ডাস্ট্রি হয়। এখানে যেন একটা সাংবাদিক তার কাজ করে বলতে পারে, স্যাটিসফাই থাকতে পারে যে না আমি একটা সুন্দর কাজ করলাম। আমরা এটা চাই, ভাইব্রেন্ট মিডিয়া চাই। আমরা কালা কানুন নিয়ে তো মানে দীর্ঘ সময় একটা ভোগান্তির মধ্যে ছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ইউটিউব যে মাধ্যমগুলো আছে সেগুলোতে মানে যেই বিষয়গুলো ধরে আসলে একটা ব্যক্তি জীবন বা সামাজিকভাবে একটা মানুষ অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়, সেগুলো নিয়ে আসলে সরকারের কোনো উদ্যোগ ছিল না, তথ্য মন্ত্রণালয়ের কোনো উদ্যোগ ছিল না। কিন্তু গণমাধ্যম কর্মী যে সরকারের কোনো সমালোচনা করেছে তখন ওই কালা কানুনকে তারা কাজে লাগিয়েছে। তো সেক্ষেত্রে সেই কালা কানুনের সংস্কারটা বা এটার পরিবর্তনটা আসলে কিভাবে হবে? এটার পরিবর্তন, এটা নিয়ে কাজ হচ্ছে। আমরা আশা করি যে বাংলাদেশের যেমন এডিটর্স কাউন্সিল আছেন, বাংলাদেশে ব্রডকাস্টিং ওদেরও একটা গ্রুপ আছে, তারপরে জাতীয় প্রেস ক্লাব আছে, বিএফইউজে আছে, ডিইউজে আছে, ঢাকা রিপোর্টার্স, সবাই মিলে বলবেন যে কোথায় কোথায় শর্টকামে কোথায় কোথায় কাজ করতে হবে। আমরা তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমকে আর ছোট করে দেখতে পারি না, সেটা আমরা জুলাই অগাস্টের আন্দোলনে আমরা দেখেছি। সেক্ষেত্রে সেখানে যেই বিষয়গুলো আছে, হয়রানিমূলক যে ধরনের পোস্টগুলো করা হয় বা ব্যক্তিকে আক্রমণ করা হয় বা ধর্মীয় উস্কানি, সেই বিষয়গুলো আসলে কিভাবে নিয়ন্ত্রণ হবে? না, সেইগুলো নিয়ে কিন্তু সবাই মিলে যাতে আমরা ডিবেট করতে পারি যে কোনটা আমরা দেখব যে বিদেশে কোনটা চলে বা বিদেশিরা এইগুলো, এই সমস্যাটা শুধুমাত্র তো আইসোলেটেড বাংলাদেশেই হচ্ছে তা না। হ্যাঁ, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, তারপরে হেট স্পিচ, এগুলো তো পুরো পৃথিবীব্যাপী। তো ওরা কীভাবে এটা ডিল করছে? সোশ্যাল মিডিয়া তো শুধু আমরাই চালাচ্ছি না, সোশ্যাল মিডিয়া তো পুরো পৃথিবীতেই চালাচ্ছে। তারা কিভাবে, মানে বেস্ট প্র্যাকটিসটা কোথায় কোথায় আমি এমন একটা জায়গায় যেতে পারি যাতে আমার সোশ্যাল মিডিয়া, আমার প্রেস ফ্রিডমও থাকে, সোশ্যাল মিডিয়াতে যে একটা লোকজন রেসপন্সিবলি সে জন্য পোস্ট করতে পারে, সে জন্য হেট স্পিচের আশ্রয় না নেয় বা হেট স্পিচ করে কাউকে দেখা গেল যে ডেলিভারিটলি তাকে ডিফেম করছে, সেগুলো যাতে মানে এগুলো সব লিগাল একটা ফ্রেমওয়ার্কে, যেটা উন্নত বিশ্বে গ্লোবালি যেই জিনিস যেই কাঠামোটা আছে সেই কাঠামোর জন্য আমাদের এখানে হয়, ওইখানে যদি এটা হয় আমরা কেন পারবো না? আগে যেটা হয়েছে যে সেটা তো পুরোটাই এই লগুলোকে তৈরি করা হয়েছে যে এই হেট স্পিচকে মানে কার্ভ করার জন্য না, এই লগুলো তৈরি করা হচ্ছে ডিসেন্টকে মুখ বন্ধ করার জন্য। মানুষ তো ফোনে কথা বলতে এখনো ভয় পায় যে হোয়াটসঅ্যাপে আসেন বা এটা অনেক দীর্ঘমেয়াদী একটা, আমি বলবো যে আমাদের 15 বছর ধরে যদি আমি নির্বাক থাকি তো ওই নির্বাকের যে যুগটা সেটার একটা কিছু কন্টেন্ট আমি বলতে পারি যে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে যে আমরা ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করি ফুললি এবং ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি ফুললি। নিশ্চয়ই ফ্রিডম অফ প্রেসে আমরা সবাই বিশ্বাস করি, করতে চাই এবং সেই প্র্যাকটিসটাই শুরু হবে। আমরা একটি বিরতি নিচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা যে আলাপটি করছিলাম, জুলাই আগস্ট ঘুরে ফিরে আসবেই, অন্তর্বর্তীকালীন সরকারের যে সময় এবং সক্ষমতা সেটা বিবেচনায় আসলে কোন কোন বিষয় ধরে বা প্রতিষ্ঠান ধরে আসলে আপনারা সংস্কার করতে চান, রূপরেখাটি কি? রূপরেখা কিছু কিন্তু জাতির উদ্দেশ্যে প্রফেসর ইউনূস যখন ভাষণ দিলেন এটা কিছুটা এসছে, কি কি জায়গায় কাজ হচ্ছে, কি কি জায়গায় ইন্টারভেনশন হয়েছে অলরেডি দেখেছেন। ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, ব্যাংকগুলোয় কি হচ্ছে এটা আসছে। তারপরে হচ্ছে যে গুম নিয়ে কি কাজ হচ্ছে অলরেডি আপনারা দেখেছেন। 30শে অগাস্ট মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় সাইন করেছেন যে আমরা এই গুমের যে ইন্টারন্যাশনাল যেটা ল আছে যেটা ওইটা র্যাটিফিকেশন হয়েছে, আমরা র্যাটিফাই করেছি।
তারপরে আমরা গুম নিয়ে যে ইন্টারন্যাশনাল যে কনভেনশন, সেটার আমরা একটা এক্সেশন হয়েছে, আমাদের এক ধরনের মেম্বারশিপ আমাদের হয়েছে। তারপরে আমাদের অন্যান্য জায়গায় যে জায়গায় ইন্টারভেনশন লাগে সে বিষয়ে কথা হচ্ছে, এবং পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু অনেকগুলো পার্টির সাথে কথা হয়েছে, তাদের কাছ থেকে সাজেশনও চাওয়া হচ্ছে যে আপনারা কি দেখতে চান, কী রূপরেখা থেকে কত কেউ বলছেন যে বেসিক মিনিমাম রিফর্ম করতে হবে, অনেকে বলছেন যে অনেক বেশি রিফর্ম করতে হবে। পুরো আইডিয়াটা হচ্ছে যে বাংলাদেশ যাতে একটা শক্ত ডেমোক্রেসি পায়, সেটার জন্য যেই ধরনের আপনার ইনস্টিটিউশন বিল্ড আপ করতে হবে, ইনস্টিটিউশন ধরেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, সিকিউরিটি এজেন্সিস, তারপরে জুডিশিয়ারি, হ্যাঁ, এগুলো নিয়ে কি কাজ করতে হবে, এগুলোর একটা ধারণা অনেকেই দিচ্ছেন যে এই জায়গায় কাজ করতে হবে, এবং ওই আলোকে কিছু কমিশন হচ্ছে, এবং এইটার প্রথম উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ, সেটাই কিছু আলোকপাত হয়েছে। সামনে উনি আরও অনেক কথা বলবেন, সেগুলোতে এগুলো নিয়ে আলোকপাত করবেন, এবং প্রত্যেকটা জায়গায় যেগুলো রিফর্ম না করলেই না সেই কাজগুলো হবে। ইলেকশন কমিশন নিয়ে প্রচুর রিফর্ম হবে, তারপরে জুডিশিয়ারি নিয়ে হবে। যেটা আমরা যেই জুডিশিয়ারি পেয়েছি এটা খুবই একটা কন্ট্রোভার্সিয়াল, মানে আগে যেটা ছিল যে সেটা কিছুই ছিল না, একটা 1-2 জনের হুইমের উপর একটা জুডিশিয়ারি ছিল। সেই জায়গায় রিয়াল রুল অফ ল করার জন্য যতটুক জুডিশিয়ারিতে যতটুক রিফর্ম করার দরকার, সেটা যাতে একজন মানুষ ন্যায় বিচার পান, একজন মানুষের জন্য হিউম্যান রাইটস প্রোটেক্টেড থাকে। সে একজন ক্রিমিনাল হতে পারেন, কিন্তু তার তো হিউম্যান রাইটস আছে, সেটা যাতে প্রোটেক্টেড হতে পারে। ঠিক সিমিলারলি মিডিয়াতেও কিছু রিফর্ম, মানে যেগুলো কালাকানুন আছে, ওই কালাকানুনের কতটুক বাদ দিতে হবে, পুরোপুরি কি আমরা স্ক্র্যাপ করে ফেলবো একটা ল, নাকি অ্যামেন্ড করব। এবং শেষে যে প্রশ্নটা ইদানিং আসছে, বা এর প্রথম থেকে হয়তো বা ছিল, সেটা হচ্ছে যে কনস্টিটিউশন কি অ্যামেন্ডমেন্টে আমরা যাব, নাকি নতুন করে রিরাইট করব। 2-1 জন কিন্তু বলছেন যে কনস্টিটিউশন রিরাইট করতে হবে, নতুন করে লিখতে হবে। এটা একটা নতুন রিপাবলিকের আমরা স্বপ্ন দেখছি, তো সেই স্বপ্নে হয়তো বা নতুন কনস্টিটিউশন রিপাবলিক রিরাইট করতে হলে কি লাগে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগে। সেটা কি করা উচিত না, কিভাবে করা হবে, বা নাকি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করেই অনেক কিছু করতে পারবো। এটা কিন্তু পুরো সোসাইটিতে এই ডিবেটগুলো, সারু চাচ্ছেন যে এই ডিবেটগুলো হোক, মানুষজন কথা বলুক, জানাক, সেই আলোকে রূপরেখা হবে। বেসিক মিনিমাম কতটুক করতে হবে বা পুরোপুরি কতটুক করতে হবে, সেই আলোকেই আসলে ঠিক হবে যে এই গভর্নমেন্ট কতদিন থাকবেন, বা এটাই ডিটারমিন করবে যে কি কতটুক রিফর্ম না করলেই না। এই প্রশ্নে একটা বাক্য আমরা খুব শুনছি, বা একটা ডায়ালগ, যে যতগুলো রাজনৈতিক দল 2 দফায় আপনাদের সঙ্গে বসলো, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে তারা গণমাধ্যমকে সে একটি কথাই বলেছে, বা পলিটিক্যাল ইয়াতেও, যে আমরা একটা যৌক্তিক সংস্কার চাই, কিন্তু খুব দ্রুত নির্বাচন দিতে হবে। মানে এই লাইনটার অর্থটা আসলে কি? না, যৌক্তিক রিফর্মটা আসলে কতটুক, মানে যৌক্তিকের তো অনেকভাবে, আপনার কাছে যেটা যৌক্তিক, খুব আপেক্ষিক, আপনি যেটা কি ভাবতেছেন যে এইটাই রিজনেবল রিফর্ম, আর একটা পার্টি কিন্তু এই তার রিজনেবল রিফর্মটা আরো অনেক বেশি ব্যাপ্তি নিয়ে। হ্যাঁ, তো এই জায়গাগুলো আমার মনে হয় যে সামনে আরো তো কথা হবে। স্যার তো সবার সাথেই কথা বলছেন, তো এই বা আজকেও পত্রিকার যারা নেতৃস্থানীয় এডিটর ছিলেন তাদেরকেও বলেছেন যে আপনারা লেখেন, এগুলো বিষয় নিয়ে প্রচুর লেখেন, আমরা জানতে চাই। বাংলাদেশে একটা জিনিস, 91 বলেন বা 71 বলেন, তার থেকে এখন আমাদের অনেক বেশি কনস্টিটিউশনাল এক্সপার্ট, অনেক বেশি ব্যাংকিং এক্সপার্ট, অনেক বেশি জুরিস্ট আছেন যারা খুব ভালো লয়ার আছেন, অনেক বেশি প্রত্যেকটা সেক্টরেই আমাদের এক্সপার্ট আছেন, যারা এই আলোচনাগুলো করতে পারেন যে না আমাদের এই ব্যবস্থাটা ঠিক না, এটা যেটা চলছে সেটা ঠিক না। বা যেমন ধরেন ব্যাংকে আমরা ইচ্ছা করি আর না করি, দেখা যাচ্ছে যে প্রচুর ব্যাংক ডিফল্টার তৈরি হচ্ছে। সে কি ইচ্ছা করে লোনটা ডিফল্ট করলো, নাকি এইটার জন্য তাহলে এটা বন্ধ করার প্রক্রিয়াটা কি? এই জিনিসগুলো তো এই বন্ধ করার জন্য কি কাজ করতে হবে, এই কাজের যে টোটাল যে কাজটা, সেই কাজটাই আসলে ডিটারমিন করে দিবে যে কতক্ষণ লাগবে, কতদিন লাগবে। একটু সম্পূরক প্রশ্ন একটি করি, যে যেই সংস্কারটা ধরেন আপনারা করে ফেললেন পুরো সংস্কার, এরপরে এই সংস্কারটা আসলে কতখানি দীর্ঘমেয়াদী হবে বা টেকসই হবে বলে মনে করেন? এইটাই সবাই চাচ্ছেন, একটা টেকসই যাতে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি যদি ধরেন
রিফর্ম হলো, কিন্তু একটা পলিটিক্যাল পার্টি হলো, এবং পলিটিক্যাল পার্টি দেখা গেল যে এই রিফর্মটাকে সে 3 দিনে, তার যদি খুব ধরেন 2/3 মেজরিটি থাকে, হ্যাঁ, বা সে পুরো অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে সে একটা গভর্নমেন্ট ফর্ম করলো, তখন হয় কি সে অনেক কিছুই পার্লামেন্টে যে অনেক কিছুই সে রোল ব্যাক করতে পারে, যে না এটা আমি করব না, এই জায়গাটায় আমি হাত দিব। হ্যাঁ, যেটা গত গভর্নমেন্টের সময় হয়েছে, যে ওরা এসেই কেয়ারটেকার সিস্টেমটাকে অ্যাবলিশ করে ফেললো। ঠিক আছে, সেই সংস্কারটা যেন আসলে টেকসই হয়, সেটাই সকলের প্রত্যাশা। আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আবারও একটি বিরতি নিচ্ছি, সাথে দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে প্রেস সচিবের মুখোমুখি হয়েছি। শফিকুল আলম আছেন আমাদের সঙ্গে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ অংশে রয়েছি। প্রত্যেকটা ক্ষমতাসীন দলের একটা দর্শন থাকে, যেটার প্রতিফলন তারা গণমাধ্যমে দেখতে চায়। ক্ষমতাকে কি আসলে নির্ভয়ে প্রশ্ন করতে পারবে আগামীর গণমাধ্যম? আমরা তো চাই সেটাই, সেই জায়গাটাই যাক, আমাদের প্রেস ফ্রিডমটা এমন জায়গায় যাক, এবং এটা এতটাই ইনস্টিটিউশনালাইজ হোক যাতে এরপরে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তাকে যেন তারা অ্যাকাউন্টেবল করতে পারে, তার মুখের উপর সত্য যেন বলতে পারে। হ্যাঁ, আমরা আগে কি দেখেছি যে একদম মানে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করছেন, সবাই এসে প্রশ্ন করার থেকে তাকে তেল দিচ্ছেন। হ্যাঁ, সেটা যেন না হয়। আমরা পাওয়ারফুল লোক প্রেসের সামনে আসবে, তাকে যেন অ্যাকাউন্টেবল করা হয়। এটাই তো প্রেসের কাজ, ঠিক না? আপনি আরও ইনভেস্টিগেটিভ জার্নালিজম করবেন, অনেক যদি কোথাও গভর্নমেন্টকে ক্রেডিট দিতে হয় সেটা দিবেন, বা কিন্তু প্রেসের কাজ হচ্ছে গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করা। পাওয়ারফুল যত লোক, সেটা একটা বিজনেসম্যান হতে পারে, একটা সেলিব্রিটি হতে পারে, একটা গভর্নমেন্টের একটা মিনিস্টার হতে পারে, তা করা। এবং আপনি অ্যাট দ্য সেম টাইম চাবেন যে আপনি যেন এই অ্যাকাউন্টেবল করার কারণে আপনি যেন কোনো ধরনের প্রেশার না ফেস করেন, বা বুলিংয়ের শিকার যেন না হন। আপনাকে কেউ যেন ফোন না দেয় ডিবির থেকে বা ডিজিএফআই থেকে, আপনি এই কাজটা নির্ভয় করতে পারেন। আমরা চাই এই গভর্নমেন্ট, আমি জানি না কতদিন থাকবে, বা যতদিনই থাকুক, এই সময় যাতে পুরো প্রেস ফ্রিডমটা আপনার জন্য ফুললি এটা যেন অ্যাপ্লাই করতে পারেন, এবং সেই ইনস্টিটিউশনালাইজ যদি হয়ে যায়, সবার মধ্যে যদি এই প্রেরণাটা থাকে যে না আমি সত্য বলবো, বা আমি কোনো আমার উপরে যত প্রেশারই থাকুক আমি রিপোর্ট করব। আমাদের তরফ থেকে আমি বলতে পারি কোনো ধরনের কোনো প্রেশার আসবে না। আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ফুললি প্রেস ফ্রিডমে বিশ্বাস করেন, এবং এই প্রেস ফ্রিডমকে আপনারা যদি ইনস্টিটিউশনালাইজ করতে পারেন, পুরো বাংলাদেশের মানুষ উপকৃত হবে, তারা সত্যটা জানবে। আগের গভর্নমেন্টের সময় তারা সত্যটা জানতো না। আমরা একদম শেষ প্রশ্নে চলে আসছি। 24-এর গণঅভ্যুত্থানের ব্যাপকতা, ত্যাগ নিঃসন্দেহ অনেক বেশি, কিন্তু এর আগেও কিন্তু গণঅভ্যুত্থানের পর আমরা নতুন করে যাত্রা শুরু করতে হয়েছে বাংলাদেশে, সেটা আমরা দেখেছি। আমরা একই জায়গাতে বারবার ফিরে আসি কেন? আমাদের আসলে ইনস্টিটিউশনগুলো আমরা কোনোদিনও শক্তভাবে তৈরি করতে পারি নাই। আপনি যদি আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম দেখেন, খুবই উইক, খুবই দুর্বল। তারপরে হচ্ছে যে সত্যিকার অর্থে 2007-08 আপনি দেখবেন যে তখন একটা মিলিটারি ব্যাক কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। তারা যেই তারা আমাদেরকে বলল যে এক্সিকিউটিভ থেকে যদি জুডিশিয়ারিটা সরানো হয়, সেপারেট করানো হয়, তাহলে জুডিশিয়ারি ফুললি ইন্ডিপেন্ডেন্ট হবে। তো সেটা তো হয় নাই। বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা জানি যে গ্লোবালি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিউট্রাল থাকে, সেটাও তো নিউট্রাল আমরা করতে পারি নাই। ফলে বা পুলিশ আমেরিকায় দেখেন বা অন্যান্য দেশে পুলিশ কিন্তু একটা স্বরাষ্ট্রমন্ত্রীরও কথা অনেক সময় শোনে না। সে যেটা নেয় সেটার মধ্যেই থাকে, যে এইভাবে সে মনে করে যে এইভাবে ক্রাউড কন্ট্রোল করতে হবে সেভাবে করবে। তাকে যদি আপনি একজন অন্যায়ভাবে বলে যে এখানে গুলি করো, সে এটা করবে না বাইরে, সে তার প্রোটোকল অনুযায়ী কাজ করবে। এই যে ইনস্টিটিউশনগুলো তার মতো করে যে চলা, সেটা আমরা আসলে গত 50 বছরে কতটুকু করতে পারছি? সত্যি কি আমরা 90-এর গণঅভ্যুত্থানে আমরা নতুন একটা সিস্টেম, আমাদের একটা, আপনি অনেকে বলে যে ওটা আমরা সেকেন্ড রিপাবলিক তৈরি করলাম, বা কিছু চেঞ্জ হলো, কেয়ারটেকার সিস্টেম আমরা 3-4টা আমাদের ভালো ইলেকশনও হলো, কিন্তু দেখা গেলো যে এটা 15-20 বছর পরে এই পুরো সিস্টেমটা আনরাভেল করলো, এটা আর টিকলো না। এটা দায় তো পলিটিক্যাল পার্টির অবশ্যই,
কিন্তু এটার মূল কারণ হচ্ছে যে ইনস্টিটিউশনগুলো সবসময় দুর্বল ছিল, তা ওই ইনস্টিটিউশনকে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো এক্সপ্লয়েট করেছে। এবং এই ইনস্টিটিউশন যখন পলিটিক্যাল গভর্নমেন্ট এক্সপ্লয়েট করে তখন যেটা হয় যে আপনার আমার সিভিল লিবার্টি তখন সংকুচিত হয়ে আসে। আপনি দেখবেন যে অনেক কিছু, আপনি গত 15 বছর হয়তো বা খুব চুপচাপ কথা বলতে পারছেন, কথাই বলতে পারছেন না, কারণ আপনার সিভিল লিবার্টি আপনার খর্ব হচ্ছে। আপনি জানেন একটা ক্রিটিক্যাল একটা লেখা আপনি লিখবেন, সেই জন্য একটা কনসিকুয়েন্স আপনার ভোগ করতে হবে। সিমিলারলি আপনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিতে পারেন, বা জুলাই আগস্টেই এসে দেখেন না আপনার সামনে একটা ছেলেকে, একটা ইনোসেন্ট একটা ছেলেকে গুলি করে মারছে, অথচ আপনি বলতে পারছেন, এবং অনেকে খুব জোর গলায় বলছে যে দুর্বৃত্তকে মারা হয়েছে। এই যে তার যে একটা ভয়ের রাজত্ব যে তৈরি করা, ভয়ের রাজত্ব তখনই তৈরি করতে হয় যখন ইনস্টিটিউশনগুলো খুব দুর্বল হয়। তা আমাদের এই গভর্নমেন্টের লক্ষ্য এবং যেটা হলো ছাত্র জনতার অভ্যুত্থানের মূল যে লক্ষ্য, যে তারা এমন একটা ডেমোক্রেসি চায় যেই ডেমোক্রেসিতে এই প্রত্যেকটা প্রতিষ্ঠান খুব শক্ত হবে। তারা যেন এই একটা গভর্নমেন্টকে, যেই পলিটিক্যাল গভর্নমেন্ট তারকে সে অন্তত চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আমরা আশা করব যে একটি মুক্ত গণমাধ্যম আসলেই যেটি দীর্ঘমেয়াদে এবং টেকসই একটি গণমাধ্যম হবে, যার মধ্য দিয়ে আসলে জনগণের চিন্তার প্রতিফলন হবে, ক্ষমতাকে প্রশ্ন করতে পারবো আমরা। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে আজকে যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকে CSRM জনতন্ত্র গণতন্ত্রে এতটুকুই ছিল।